হ্যালো এভরিওয়ান, সবাইকে ভার্সিটি মাস্টার ক্লাসে স্বাগতম। আজকে আমরা অধ্যায় 9 সমতলে বস্তু কণার গতি নিয়ে আলোচনা করব। বেসিক্যালি এটা অধ্যায় 9 এর সপ্তম লেকচার। অলরেডি আমরা 6টা লেকচার দেখছি। আমি আমার পরিচয় দিয়ে নিই। আমার নাম অর্ণব চৌধুরী মিথুন। গ্রাজুয়েশন কমপ্লিট করছি বুটেক্স থেকে। সাবজেক্ট আইপি, ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং। তাহলে চলো আজকে জার্নি আমরা শুরু করে দিই। আজকের এই লেকচারে জাস্ট আমরা একটা টাইপ নিয়ে আলোচনা করব এবং বেশ ইম্পর্টেন্ট একটা টাইপ, সেটা হলো প্রাস সংক্রান্ত যে সমস্যা বলে আছে। ওকে, প্রাস সংক্রান্ত যে সমস্যা বলে আছে এটা নিয়ে আলোচনা করবো। দেখতে পাচ্ছ গুরুত্বের বিবেচনা এটা ট্রিপল স্টার। ওকে, সো প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন যদি একটা অ্যানালাইসিস করে দেখো, বেশ কয়েকবার আসছে এবং রিসেন্টলি অনেকবারই আসছে। ঠিক আছে, গত এক্সামেও আসছে। তো যাই হোক, রিটার্নে আসছে, সো প্রিপারেশন বেশ ভালো করেই আমাদের নিতে হবে, তাই না? চলো আমরা এখন একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে এটাকে একটু আলোচনা করি। হ্যাঁ, লাইক তুমি চিন্তা করো, এই জায়গায় আদিবেগ কত? ভি নট। ওকে, আর কি করছে বলতো? সে অনুভূমিকের সাথে থিটা কোণে নিক্ষিপ্ত হয়েছে। আমরা আগে কি দেখছি? আমরা এই যে বাঘ হরিণের যে ম্যাথ গুলো ছিল, ঠিক আছে, গতিসূত্রের অ্যাপ্লাই আমরা এখানে করছিলাম। ঠিক আছে, এটা কি ক্ষেত্রে? এটা হইলো অনুভূমিকের সাথে, তাই না? দেন আমরা উলম্ব ভাবে নিক্ষিপ্ত বস্তু, মানে বস্তুর ক্ষেত্রে যে গতিসূত্রের যে প্রয়োগ আছে এটা দেখছি। এখন আমরা দেখবো এক্স ওয়াই তলে। ঠিক আছে, এখন আমরা এটা তলে, উলম্ব তলে, ওকে, উলম্ব তলে নিক্ষিপ্ত এটা বস্তুর কি বলা যায়, বিভিন্ন প্রপার্টি নিয়ে আমরা এখানে আলোচনা করব। আচ্ছা, এখন যেখান থেকে আমি কি করছি, একটা বস্তুকে নিক্ষেপ করছি, ওইটাকে আমরা মূল বিন্দু ধরে নেই। ঠিক আছে, ওইটাকে আমরা মূল বিন্দু ধরে নেই। এটা একটা এবং এখানে একটা। ঠিক আছে, তো এইদিকে হলো এক্স আর এইদিকে হলো ওয়াই। আচ্ছা, এখন তুমি চিন্তা করো, তার ভেলোসিটি কত? ভি নট। ঠিক আছে, তার ভেলোসিটি কত? ভি নট। আচ্ছা, মানে ইনিশিয়াল ভেলোসিটি হলো ভি নট। এখন আমরা যদি আদিবেগের ব্যাপারটা এখানে একটু দেখি, আদি বেগের ব্যাপারটা যদি এখানে একটু দেখি, তার অনুভূমিক উপাংশ কি হবে? ভি এক্স নট, ইনিশিয়াল উপাংশ, এটা কত হবে? ভি নট কস 0 ডিগ্রি। ঠিক আছে, সরি, কস থিটা। ভি নট কস থিটা, আমি 0 ডিগ্রি থেকে লিখে দিলাম, ভি নট কস থিটা। ঠিক আছে, নেক্সট আমরা যদি এখানে একটু দেখি, ভি তার উলম্ব উপাংশ কি হবে? আদিবেগের উলম্ব উপাংশ কি হবে? ভি নট সাইন থিটা। আশা করি সবাই এটা বুঝতে পারছো। ঠিক আছে, এখন তোমরা দেখো, আদিবেগের আমরা কি করছি, তার উপাংশগুলা বের করে নিছি। তুমি জানো যে ত্বরণ কি হবে? উলম্ব বরাবর কাজ করে, উলম্ব বরাবর কাজ করে, হরাইজন্টালি সে কাজ করে না। ঠিক আছে, হরাইজন্টালি সে কাজ করে না। তাইলে আমি যদি এখন জানতে যাই যে টি সময় পরে শেষ বেগ, টি সময় পর শেষ বেগ কি হবে? শেষ বেগ হবে, খেয়াল করো, এটাকে ভি ওয়াই দিচ্ছি, টি সময় পর তার কি হবে? টি সময় পরে এই বস্তুর উলম্ব, বস্তুর বেগের উলম্ব উপাংশটা আমরা বের করব। এটা হবে, খেয়াল করো তো, তার ইনিশিয়াল ভেলোসিটি ভি ওয়াই নট মাইনাস ইন্টু টি। ওকে, সরি, টি তো দেওয়ার দরকার নেই আমার এখানে, আমি তো হাইট বের করতে যাচ্ছি না। সো ভি ওয়াই নট মাইনাস কি হবে? জিটি। ঠিক আছে, মাইনাস কি হবে? জিটি। ওকে, মাইনাস হবে জিটি। ওকে, আশা করি সবাই বুঝতে পারছো। নেক্সট আমরা যদি এখন একটু দেখি, তার অনুভূমিক উপাংশ কি হবে? ভিএক্স। খেয়াল করো, এই ক্ষেত্রে চিন্তা করো, জি তো কাজ করতেছে না, তাই না? সেটা কার সমান হবে? সর্বদা কি হবে? আদিবেগের অনুভূমিক উপাংশের সমান হবে। ঠিক আছে, এটা অলওয়েজ এমন চলতে থাকবে। যাই হোক, আশা করি সবাই এটা বুঝতে পারছো। খুবই সিম্পল ছিল, আমরা খুবই সিম্পল কিছু কথা এখানে বলছি। এখন আমি যদি জানতে চাই তার বেগ কত হবে টি সময় পরে, তার বেগ কত হবে, আমি তো তার উপাংশগুলো বের করছি, তাহলে ভি ওয়াই স্কোয়ার প্লাস ভি এক্স স্কোয়ার। ঠিক আছে, লাইক এখানে আমি যদি একটু দেখি, আমার মনে হয় একটু কালার চেঞ্জ করা উচিত হবে। খেয়াল করো, ধরো টি সময় পরে সে এখানে আসছে, টি সময় পরে সে এখানে আসছে, এটা হলো টি সময় পরে। এই যে বস্তুটা এখানে আসছে, তার একটা অনুভূমিক উপাংশ আছে, তার একটা উলম্ব উপাংশ আছে, এর দরুন এই যে ভি, এটা ভি এক্স, এটা হইলো ভি ওয়াই। ওকে, আর এটা হইলো ধরলাম থিটা ওয়ান। ঠিক আছে, এটা দিক, এটা কোণ তো তৈরি করছে। আচ্ছা, তাহলে এই দিকের ব্যাপারটা কত হবে? থিটার ব্যাপারটা কত হবে? ট্যান ইনভার্স
vy ডিভাইডেড বাই vx, শেষ। tan ইনভার্স vy ডিভাইডেড বাই vx। আশা করি সবাই এতটুকু বুঝতে পারছো। এখন আমরা কিছু কাজ করব। খেয়াল করো, এই যে সরণের ব্যাপারটা যদি একটু দেখি, টি সময় পরে কতটুকু তার সরণ ঘটছে। ওকে, টি সময় পরে তার কতটুকু সরণ ঘটছে। খেয়াল করো, সে আগে এখানে ছিল, টি সময় পরে সে কি করছে বলতো? আমি যদি এটাকে স্থানাঙ্ক ব্যবস্থার মাধ্যমে প্রকাশ করি, সাদা, আচ্ছা এই কারণে। তো খেয়াল করো, এটা কি হবে? এক্স ওয়াই হবে, ঠিক আছে? এক্স একক ডানে গেছে, ওয়াই একক উপরে উঠছে, ঠিক আছে? আচ্ছা, সো এখানে একটা ঝামেলা, কনফিউশন হইতে পারে যে এটা এক্স অক্ষ আর ওয়াই অক্ষের যে ব্যাপারটা আমি এখানে দিচ্ছি, আমি এটা মিটাই দিচ্ছি, দরকার নাই। আচ্ছা, এখন খেয়াল করো, সরণের ব্যাপারটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি, এইচ টি সময় পরে সে নিচ থেকে উপরে কতটুকু উঠছে, নিচ থেকে উপরে কতটুকু উঠছে, এটা আমরা কিভাবে পাবো? এইচ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। ইউ কত এখানে? এইখানে উলম্ব যে আদিবেগ ভি ওয়াই নট ইন্টু টি মাইনাস হাফ জি টি স্কোয়ার, ঠিক আছে? আর এক্স এর ভ্যালু কত হবে? এক্স ইকুয়াল টু ভি এক্স নট ইন্টু টি, শেষ। আশা করি সবাই এতটুকু তোমরা বুঝতে পারছো, খুবই সিম্পল ছিল। এবং এর মাধ্যমে আমরা কি করতে পারবো? দেখো, টি ইকুয়াল টু এক্স ডিভাইডেড বাই ভি এক্স নট, ওকে, এই সূত্র আমরা কিন্তু ইউজ করতে পারবো, ঠিক আছে? এই সূত্র কিন্তু আমরা ইউজ করতে পারবো। যাই হোক, সো এখন আমরা কিছু স্পেশাল ক্রাইটেরিয়া দেখবো। মোটামুটি আমরা সরণ, শেষ বেগ, আদি বেগের উপাংশ সবকিছু বের করে ফেলছি, ঠিক আছে? এখন আমরা চাচ্ছি কি, যে তার সময় যদি একটু বের করতে চাই, হ্যাঁ, যে ম্যাক্সিমাম হাইটে ওঠার সময়, ম্যাক্সিমাম হাইট কত হবে, এইগুলা নিয়ে যদি একটু আলোচনা করি, ওকে, এইগুলা নিয়ে যদি একটু আলোচনা করি, দেখি আমরা এখান থেকে কি পাই। লাইক, প্রথমত সর্বোচ্চ উচ্চতা, এবং সর্বোচ্চ উচ্চতায় উঠতে যে বিচরণ কাল দরকার পড়ে, ঠিক আছে? ওকে, সো এখানে একটা দেখি, সর্বোচ্চ উচ্চতা আমরা যদি এখানে একটু জানার চেষ্টা করি, যে সর্বোচ্চ উচ্চতায় খেয়াল করো, ধরো এই যে এইচ ম্যাক্সিমাম হাইটে আমরা উঠবে, সো এটার জন্য যে ইনিশিয়াল যে ভেলোসিটি ভি ওয়াই নট, সর্বোচ্চ উচ্চতায় যে সময়টুকু লাগে, এটা ক্যাপিটাল টি, ঠিক আছে? এটাকে আমি দিয়ে দিলাম ক্যাপিটাল টি। ওকে, ক্যাপিটাল টি দিব না, আমার মনে হয় ক্যাপিটাল টি দিলে তাহলে কাইন্ড অফ এটা বিচরণকালী বুঝাবে, তাহলে এটাকে ম্যাক্সিমাম হাইট আমরা দিয়ে দেই, ঠিক আছে? ম্যাক্সিমাম হাইট। আচ্ছা, আর এইটা হইলো আমার ম্যাক্সিমাম হাইট মাইনাস কি হবে? হাফ জি টি স্কোয়ার, ঠিক আছে? আশা করি সবাই এতটুকু তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে? এখন খেয়াল করো, এই জায়গায়, হ্যাঁ, আমরা যে ম্যাক্সিমাম হাইট, এটা উঠার মানে জিনিসটা বের করার জন্য আমাদের কি লাগবে বলতো? আমাদের এই টি এর ভ্যালুটা জানতে হবে, তাই না? টি এর ভ্যালুটা যদি আমরা জানতে পারি, অনেক ইজিলি আমরা এটা করতে পারবো। এখন ম্যাক্সিমাম হাইটে তার উলম্ব উপাংশ কি হয়, ঠিক আছে? বা শেষ বেগটা কি হয়, এটা নিয়ে যদি একটু কথা বলি, শেষ বেগ হয় 0, ঠিক আছে? শেষ বেগ কি হয়? 0। আচ্ছা, এই শেষ বেগের সূত্র থেকে আমরা অ্যাকচুয়ালি কি পাই, এটা নিয়ে যদি একটু আলোচনা করি। ওকে, শেষ বেগের সূত্র থেকে আমরা যদি একটু আলোচনা করি, দেখি কি পাওয়া যায়। খেয়াল করো, শেষ বেগ যেহেতু শূন্য হইতেছে, তাইলে ভি ওয়াই কত? ভি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ইউ, আমরা কি এখানে আদিবেগকে ভি নট দিছিলাম, তাই তো? আদিবেগকে ভি নট দিয়েছিলাম, ঠিক আছে? ভি ওয়াই নট হোল স্কোয়ার মাইনাস 2 কি হবে? জি এইচ, ঠিক আছে? ওকে, সো এই ক্ষেত্রে আমরা কি পাই দেখি তো? ভি ওয়াই স্কোয়ার, তাই তো? ভি ওয়াই স্কোয়ার, তাহলে এইখান থেকে আমরা কি পাই দেখো, এখানে ভি ওয়াই নট মাইনাস জিটি এখানে দেয়া আছে, থাক। কিন্তু এটার ভ্যালু কত? এটার আলটিমেট ভ্যালু হলো 0, আমরা ওইখানে কিছু করার দরকার নাই। আর ভি ওয়াই নট কই গেল? ভি ওয়াই নট হইলো ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে? মাইনাস 2gh, ঠিক আছে? এখন খেয়াল করো, তাহলে এখানে এইচ এর ভ্যালু কত হবে? ইনিশিয়াল ভেলোসিটি স্কোয়ার ডিভাইডেড বাই সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2g। এটা একটা অ্যাপ্রোচ,
ওকে, এটা একটা অ্যাপ্রোচ। দেখো এটার মাধ্যমে আসলে অনেক ইজিলি আমরা সলভ করতে পারছি। আরো একটা অ্যাপ্রোচ হলো যদি আমি ম্যাক্সিমাম মানে সর্বোচ্চ উচ্চতায় উঠার যে সময়টুকু এটা যদি আমরা বের করতে পারি, ঠিক আছে, এর মাধ্যমে কি করতে পারবো, আমরা কিন্তু এটা সলভ করতে পারবো। ঠিক আছে, এর মাধ্যমে আমরা কি করতে পারবো, এটা সলভ করে নিয়ে আসতে পারবো। ওকে, তাইলে চলো আমরা ওই টাইমটুকু একটু বের করার চেষ্টা করি। ঠিক আছে, ওই টাইমটুকু বের করার চেষ্টা করি। লাইক এইখানে শেষ বেগ কত, শেষ বেগ হইলো 0, আদি বেগ কত, আদি বেগ হইলো ভি ওয়াই নট মাইনাস কত জি টি ম্যাক্সিমাম কি হবে হাইট, তাই তো? তাহলে টি ম্যাক্সিমাম হাইট কত হবে, এটা যদি দুই পাশে যায় তাহলে ভি ওয়াই নট ডিভাইডেড বাই জি, তাহলে এটা আমরা পাবো ভি নট সাইন থিটা। ওকে, ভি নট সাইন থিটা ডিভাইডেড বাই জি। আশা করি সবাই বুঝতে পারছো। এই ভ্যালুটা তুমি এখানে বসাই দাও, দেখো সিমিলার টাইপের আনসারই তুমি পাবা। ঠিক আছে, ম্যাক্সিমাম হাইটের। যাই হোক, এটা হলো আমার ম্যাক্সিমাম হাইটের যে সূত্র। ওকে, ইনিশিয়াল ভেলোসিটি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, ওকে, ডিভাইডেড বাই 2g। এখন সাধারণত মানে কোয়েশ্চেন গুলায় ভি নট না দিয়ে ইউ দেয়, থিটার জায়গায় আলফা দেয়, ওকে, বিটা দেয়, যে কোনো কিছুই দেখ, প্রবলেম নাই। তোমাদের জাস্ট মেইন কনসেপ্টটা বুঝতে হবে, তাইলেই হবে। আচ্ছা, এরপরে এখন আমরা আসি, আর কি বাকি আছে বলতো? সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময় আমি বের করে ফেলছি। মা কি হলো দেখি তো, সর্বোচ্চ উচ্চতায় উঠার সময়ও কিন্তু আমি বের করে ফেলছি। ঠিক আছে, সর্বোচ্চ উচ্চতা আমি বের করে ফেলছি। এখন বাকি রইল বিচরণ কাল। এটাকে আমি নাম দেই সর্বোচ্চ উচ্চতায় উঠার সময়। ওকে, এই নাও। এরপরে এখন হলো আমরা বিচরণ কাল নিয়ে আলোচনা করি। বিচরণ কালকে আমরা ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করব। ঠিক আছে, আগে আমরা কি করছিলাম, এটার জায়গায় ক্যাপিটাল টি দিয়ে দিছিলাম। যাই হোক, তো বিচরণ কাল যদি আমরা বের করতে চাই তাহলে এটা কিভাবে বের করা যাবে বলতো? বুঝো, সে এইখান থেকে থ্রো করছি, দেন এইখানে নামছে, সরণ কতটুকু, সরণ হইলো 0। ঠিক আছে, সরণ হইলো 0, এইচ ইকুয়াল টু ভি ওয়াই নট ইন্টু ক্যাপিটাল টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। সো সরণ হইলো 0, এটা হবে ভি নট সাইন থিটা ইন্টু টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। ঠিক আছে, তাইলে খেয়াল করে আমরা এখানে হাফ জি টি স্কোয়ার ভি নট সাইন থিটা ইন্টু টি, টি আর টি যদি আমরা এখানে বাদ দিই তাহলে কি হবে, 2 ভি নট সাইন থিটা ডিভাইডেড বাই জি। আশা করি সবাই এটা তোমরা বুঝতে পেরেছো। ওকে, সো আমরা এখানে কি করছি দেখো তো, এটা আগের তুলনায় কি, জাস্ট ম্যাক্সিমাম হাইটে ওঠার যে সময় তার দ্বিগুণ করলে আমরা কিন্তু এটা পেয়ে যাই। ঠিক আছে, ম্যাক্সিমাম হাইটে ওঠার সময়কে দ্বিগুণ করলে কিন্তু আমরা এটা পেয়ে যাই। যাই হোক, আশা করি সবাই এটা বুঝতে পারছো। তাইলে তাহলে খেয়াল করো, এখন আমরা ফার্দার কিছু কাজ করব। ওকে, লাইক এখানে যদি একটু দেখি, তাকাও কি হয়েছে এই জায়গায়, এটাকে আমরা 0 0 পয়েন্ট ধরে নিছিলাম, তাই না? 0 0 পয়েন্ট ধরে নিছিলাম, মূলবিন্দু ধরে নিছিলাম। আচ্ছা, এখন চিন্তা করো, আমাদের যদি কি চাই, তোমার খেয়াল করো যে আমরা যদি পাল্লা, হ্যাঁ, পাল্লা যদি বের করতে চাই তাহলে কি হবে, যে সে এই যে এইখান থেকে এইখানে গেছে, ঠিক আছে, এই দূরত্বটুকু কত, কত দূরে সে কি করবে, ভূমিতে আঘাত হানবে। এই ভ্যালুটা যদি বের করতে চাই, এবং এই ক্ষেত্রে খেয়াল করো এটাকে আমরা বলি আর পাল্লা। ঠিক আছে, এবং এই পজিশন থেকে এই পজিশনে যাইতে সময় লাগে বিচরণ কালের সমান। ঠিক আছে, সময় লাগে বিচরণ কালের সমান। আচ্ছা, তাইলে আমরা কিন্তু শুরুর দিকে একটা সূত্র দেখছিলাম। ঠিক আছে, পাল্লার ব্যাপারটা নিয়ে এখন এটা আলোচনা করতেছি আমরা। সো খেয়াল করো, এক্স ইকুয়াল টু ভি এক্স নট ইন্টু কি হবে সময়। তাইলে এই এক্স যখন বিচরণ কালের কথাটা আমরা বলি, আমার মনে হয় এখানে বিচরণ কালের জায়গায় নর্মাল আমরা যে সূত্রটা দেখছিলাম টি, এটাই বসাই। আমরা যখন বিচরণ কালের কথা বলবো তখন এই জায়গায় কি আসবে বলতো, এই জায়গায় আসবে ক্যাপিটাল টি। বিচরণ কাল, তাহলে এখানে কি আসবে, এখানে আসবে ক্যাপিটাল টি। সো এখানে এক্স নট, তাই তো? তাইলে এই জায়গায় আমরা দিয়ে দিতে পারি কি দিতে পারি, ভি নট কস থিটা। টি এর ভ্যালুটা কত দেখো, টি এর ভ্যালু হলো 2 ভি নট সাইন থিটা ডিভাইডেড বাই জি। হয়ে গেল 2 ভি নট সাইন থিটা ডিভাইডেড বাই জি। ওকে, তাইলে আর এর ভ্যালু ভি নট স্কোয়ার 2 সাইন থিটা কস থিটা, এটা কত হবে, সাইন 2 থিটা, নিচে কত হবে, জি হবে। এখন তুমি চিন্তা করো তো, আর এর ভ্যালু যদি ম্যাক্সিমাম করতে চাও তখন কি করতে হবে, সাইন 2 থিটাও কি হইতে হবে,
সাইন 2 থিটাও ম্যাক্সিমাম হইতে হবে। আর সাইন 2 থিটার ম্যাক্সিমাম ভ্যালু হলো 1। আর এটা কার জন্য আসবে? 2 থিটা যদি 90 ডিগ্রি হয় অথবা থিটা যদি 45 ডিগ্রি হয়। ওকে, থিটা যদি 45 ডিগ্রি হয় তাহলে কিন্তু আমরা এই ভ্যালুটা পাই। যাক, আশা করি সবাই এটা বুঝতে পেরেছো। খুবই সিম্পল ছিল, খুবই সুন্দর ছিল। ওকে, এখন এখন আমরা একটু চলরেখার সমীকরণ নিয়ে একটু কথা বলবো। ঠিক আছে, চলরেখার সমীকরণ নিয়ে একটু কথা বলবো। আমার কি জায়গা আছে? জায়গা তো খুব বেশি একটা নাই, তারপর আমি এই জায়গাতে একটু জিনিসটাকে নিয়ে আসার চেষ্টা করি। চলরেখার সমীকরণ, চলরেখার সমীকরণ। ঠিক আছে, টি সময়ে একটা বিন্দুর অবস্থা হইলো এই জায়গায়। ওমা, কি হলো? একটা বিন্দুর অবস্থা হইলো এক্স ওয়াই। ঠিক আছে, ওকে। তো এক্স আর ওয়াই এর মধ্যে আমরা কি করবো? একটা সম্পর্ক স্থাপন করার চেষ্টা করবো। এক্স আর ওয়াই এর মধ্যে কি করবো? একটা সম্পর্ক স্থাপন চেষ্টা করবো। ওয়াই ইকুয়াল টু কত বলতো? আমরা যদি এখানে একটা চিন্তা করি, এই যে ওয়াই, ওয়াই বলতে কতটুকু হাইট উপরে, মানে কতটুকু উপরে উঠছে। ঠিক আছে, সো কি হবে? আদিবেগের উলম্ব উপাংশ কত হবে? ভি নট সাইন থিটা। ধরলাম এখান থেকে এখানে যাইতে টি সময় লাগে, টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। শেষ, মাইনাস হাফ জি টি স্কোয়ার। আচ্ছা, এখন খেয়াল করো এই যে টি, আর আমি চাচ্ছি কি এক্স এর ভ্যালুটা এখানে নিয়ে আসতে। আমরা কি আগে দেখি না এই যে এটা টি ইকুয়াল কত হবে? দেখো আমি মানে জোর করে এখানে কি করতেছি, এক্স এর ব্যাপারটা নিয়ে আসতেছে, আর কিছু না। তো এই জায়গায় কি হবে? টি এর জায়গায় কি হবে? এক্স ডিভাইডেড বাই ভি এক্স নট। ঠিক আছে, মাইনাস হাফ জি এক্স ডিভাইডেড বাই ভি এক্স নট হোল স্কোয়ার। ঠিক আছে, সো এখানে এটা দেখি ওয়াই ইকুয়াল টু আমরা কি পাচ্ছি? এক্স ভি নট সাইন থিটা ডিভাইড বাই ভি নট কস থিটা মাইনাস হাফ জি। ওকে, এখানে একটু দেখি, এখানে হলো এক্স স্কোয়ার, আর এই জায়গায় কি হবে? ভি নট স্কোয়ার কস স্কোয়ার থিটা। ঠিক আছে, ভি নট স্কোয়ার কস স্কোয়ার থিটা। যাই হোক, আশা করি সবাই বুঝতে পারছো। এখন জাস্ট আমরা এটাকে সিম্পলিফাই করব। এক্স ভি নট কাটা, শুধু ট্যান থিটা। আর এই জায়গায় কত হবে? হাফ জি এক্স স্কোয়ার ভি নট স্কোয়ার কস স্কোয়ার থিটা। ঠিক আছে, আচ্ছা, আশা করি সবাই বুঝতে পারছো। এটা একটা কমন ফর্ম। দেখো এখানে এক্স আছে, ওয়াই আছে, তোমার কি কোণে নিক্ষিপ্ত হয়েছে এটা আছে। ঠিক আছে, জি তো আছে এবং ইনিশিয়াল ভেলোসিটিও আছে। সবকিছু এখানে কি হয়েছে? মেলবন্ধন ঘটছে। আচ্ছা, এখন এটাকে যদি আরেকটু সিম্পলিফাই করি, ওয়াই ইকুয়াল টু কি হবে? এক্স ট্যান থিটা, আমরা যদি এখানে কমন নেই, ওয়ান মাইনাস কি পাবো এখানে? খেয়াল করো তো, এক্স তো এখানে একটা কম হবে, তাই না? নিঃসন্দেহে এখানে একটা কম হবে। টু ভি নট স্কোয়ার থাকবে, আর শুধু এই জায়গায় কি থাকবে? জি এক্স থাকবে। এই তো, ওকে। এখন খেয়াল করো, আমরা এখানে কি করতে চাচ্ছি? আমরা এখানে চাচ্ছি যে ট্যান থিটা আছে, আর এখানে কত? টু ভি নট। আচ্ছা, টু ভি নট মনে হয় এখানে একটা কাজে দিবে। খেয়াল করি, এখানে একটা জিনিস চিন্তা করি। হ্যাঁ, যেহেতু এখানে কমন নিচ্ছি, তাহলে কস স্কোয়ার থিটা আর এখানে ট্যান থিটা থাকবে। ঠিক আছে, আমার এখানে কি থাকবে? খেয়াল করো, এটার সাথে এটা গুণ করে দাও, ট্যান থিটা কাটা যায়, সো ঠিকই আছে। দ্যাট মিনস আমরা এখানে কি করতেছি? কমন নিচ্ছি, এটার সাথে ভাগ করে দিব, শেষ। এখন এই দুইটা ভ্যালু কেমন আসে দেখি তো। সামনে কি আছে? টু ভি নট স্কোয়ার, এটাও নেই, আলাদা করে করতেছি আর কি, এটা মিটাই ফেলবো এখন। তাহলে এখানে ভি নট স্কোয়ার কস স্কোয়ার থিটা, এখানে সাইন স্কোয়ার সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা। তাহলে এখানে শুধু কস থিটা থাকবে আর এখানে সাইন থিটা থাকবে। ওকে, আর এখানে তো টু তো আছে, তার মানে বুঝাই যায় যে আলটিমেটলি আমি এখানে লিখে দিই কস স্কোয়ার থিটা ট্যান থিটা। আমি একবারে এখন করব, খেয়াল করো। তাহলে ওয়াই ইকুয়াল টু আমরা কি পাচ্ছি? এক্স ট্যান থিটা ওয়ান মাইনাস জি এক্স ডিভাইডেড বাই ভি নট স্কোয়ার সাইন টু থিটা। ঠিক আছে, ভি নট স্কোয়ার সাইন টু থিটা। যাই হোক, আশা করি সবাই এটা বুঝতে পেরেছে। ওকে, তাইলে আমরা যদি এখন একটু সামনে আগাই, খেয়াল করো এটাকে কি লেখা যায় দেখি তো। ওয়াই ইকুয়াল টু এক্স ট্যান থিটা ওয়ান মাইনাস জি ডিভাইডেড বাই ভি নট স্কোয়ার সাইন টু থিটা। দেখো তো আর ইকুয়াল টু কত? আর ইকুয়াল টু হলো ভি নট স্কোয়ার সাইন টু থিটা ডিভাইডেড বাই জি। তো এটাকে এইভাবে লেখা যায় না? জি ডিভাইডেড বাই, সরি, এক্স ডিভাইডেড বাই আর। ওকে, এক্স ডিভাইডেড বাই আর আমরা কিন্তু এখানে লিখতে পারি। সো এটা কিন্তু খুবই সুন্দর একটা ফর্ম। খেয়াল করো, এখানে এক্স এর ব্যাপার আছে, ওয়াই এর ব্যাপার আছে, আর এর ব্যাপার আছে, সবকিছু আমরা এখানে মেলবন্ধন ঘটাইছি। সো এটা একটা সুন্দর দিক। আমার মনে হয় এই জিনিসগুলো তোমরা দেখতে পাচ্ছ না। ঠিক আছে, এটা হলো স্কোয়ার, এটা থিটা এখানে আছে আমার মনে হয়। হ্যাঁ, এটার উপরে যেহেতু উঠে গেছে, এটা সম্ভবত দেখা যাচ্ছে না। এটা এক্স স্কোয়ার,
এখানে এক্সেস আমার মনে হয় এখন দেখা যাবে। যাই হোক, আর এইখানে একটা পয়েন্ট আছে, ইয়েলো মার্ক দেখা যায় না। ওকে, এখন আশা করি সবাই বুঝতে পারছো, আমি আরেকবার একটু রিভিউ করে দিব। আচ্ছা, যাই হোক, সো এখানে কি কেন কিভাবে প্রত্যেকটা জিনিস আমরা কিন্তু দেখাই দিছি। সামনে যদি একটু আগাই, খেয়াল করো তো, এই যে আর আর এইচ এর মধ্যে সম্পর্ক নিয়ে এখন আমরা একটু কথা বলবো। তার মাঝখানে আমরা কি কি জিনিস পাইছি, এটা একটা সূত্র পাইছি, এইখানেও সুন্দর একটা সূত্র ছিল, আমার মনে হয় এটাও দেখা যাচ্ছে না। এই যে দুইটা সূত্র আমরা এখানে পাইছি, এমন পাল্লার ব্যাপার ছিল, সর্বাধিক পাল্লার ব্যাপার ছিল। ওকে, এখন জাস্ট লাস্ট একটা পোর্শন, সেটা হইলো এইচ এন্ড আর এর মধ্যে সম্পর্ক। ঠিক আছে, এইচ এন্ড আর এর মধ্যে সম্পর্ক খেয়াল করো। এইচ এইচ এর ভ্যালু কত? এইচ এর ভ্যালু আমরা জানি ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2g। আর আর এর ভ্যালুটা কত? আর এর ভ্যালু হইলো ভি নট স্কোয়ার সাইন 2 থিটা ডিভাইডেড বাই জি। ঠিক আছে, এখন এই দুইটার মধ্যে যদি সম্পর্ক স্থাপন করতে চাই, তাহলে খেয়াল করো, এইচ ডিভাইডেড বাই আর যদি আমি এখানে করি, তাহলে ভি নট স্কোয়ার কাটাকাটি যাবে। ওকে, উপরে কি থাকবে? জি আর জি কাটাকাটি যাবে। তো খেয়াল করো, উপরে থাকবে সাইন স্কোয়ার থিটা, নিচে 2, আর এখানে হইলো সাইন 2 থিটা। ওকে, তাহলে এটা হইলো এইচ ডিভাইডেড বাই আর। খেয়াল করো, সাইন থিটা কাটা। ওকে, উপরে সাইন থিটা, নিচে কস থিটা, টেন থিটা, আর এখানে আমার মনে হয় একটু বিস্তারিত দেখাই, 2 সাইন থিটা কস থিটা, আর উপরে কত হবে? সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, তাহলে আলটিমেটলি কি পাই? তাহলে এখানে এখানে হবে 4। ওকে, আর সাইন থিটা কাটা, সাইন থিটা ডিভাইড বাই কস থিটা, কত? উপরে টেন থিটা। সুতরাং ট্যান থিটা ইকুয়াল টু কি পাচ্ছি? 4h ডিভাইডেড বাই আর। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা ফর্মুলা। ঠিক আছে, যাই হোক, সো এখন আমরা কিন্তু বেশ কিছু জিনিস এখানে দেখছি দুইটা স্লাইডে, মোটামুটি কি কেন কিভাবে কখন কি করব কেন করব। ঠিক আছে, আমরা সবকিছু এখানে আলোচনা করছি। তো আমি একটা স্মল একটা ওভারভিউ দিয়ে দিই। তুমি চিন্তা করো, একটা বস্তুকে তুমি কি করছো? ভূমি থেকে নিক্ষেপ করছো ভি নট ইনিশিয়াল ভেলোসিটিতে এবং হরাইজন্টালের সাথে থিটা কোণে। ঠিক আছে, এখানে ইউ বলতে পারে, আলফা বলতে পারে, যাই বলুক। তো আমরা প্রথমে কি করছি? আদি বেগের রূপাংশ বের করছি। ঠিক আছে, দেন আমরা শেষ বেগের ব্যাপারটা দেখছি। শেষ বেগের ক্ষেত্রে আমরা এটা বলছি যে এই যে ত্বরণ, ঠিক আছে, বা অভিকর্ষজ ত্বরণ কি করে? লম্ব বরাবর কাজ করে। ঠিক আছে, উলম্ব বরাবর কাজ করে, অনুভূমিক বরাবর না। ঠিক আছে, সো এর কারণে খেয়াল করো, যে উলম্ব যে মানে শেষ বেগের যে উলম্ব উপাংশ আছে, ওইখানে আমার জি অ্যাপ্লিকেবল হয়েছে, বাট অনুভূমিক উপাংশের ক্ষেত্রে হয় নাই। আচ্ছা, এখান থেকে আমরা বেগ বের করতে পারবো এবং কত ডিগ্রি কোণে আছে বস্তুটা, ওকে, গতিপথটা কেমন আছে এটা বের করতে পারবো। নেক্সট, সরণের ব্যাপারটা আমরা এখানে দেখছি। ঠিক আছে, সর্বোচ্চ উচ্চতায় উঠার যে ব্যাপারটা, এখানে দুইটা অ্যাপ্রোচ দেখাইছি। এটার জন্য আমার ম্যাক্সিমাম হাইটে ওঠার টাইম লাগবে, এটা এখানে বের করছি, এটা বসায় দাও, হয়ে যাবে। আবার এটার জন্য কি করছে? অনেক ইজিলি আসলে হয়ে যায়, আর একটা প্রসেস দেখাইছি। ঠিক আছে, বিচরণ কালের ব্যাপারটাও এখানে দেখাইছি সূত্রের মাধ্যমে। ওকে, কেমন হয়, কি কারণে হয়, ঠিক আছে, কেন এমন হবে, সবকিছু আমরা এখানে বলছি। দেন খেয়াল করো, এখানে পাল্লার যে ব্যাপারটা, পাল্লার ব্যাপারটা নিয়ে আলোচনা করছি, খুবই ইম্পর্টেন্ট। দেন চলরেখার যে সমীকরণটা আছে, এটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট, এই ধরনের ম্যাথ কিন্তু আসে। ঠিক আছে, এই ধরনের ম্যাথ আসে। আর নেক্সট, এইচ ও আর এর সম্পর্ক, এটাও বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, পরীক্ষায় চলে আসে। আচ্ছা, খেয়াল করো, এইখানে মোটামুটি একটা সামারি দেওয়া আছে আলফা কোণে। আগে আমরা থিটা কোণে দেখাইছি ভি নট আদি বেগে, ডাজন্ট ম্যাটার। খেয়াল করো, এখন যদি বলে আলফা কোণে ভূমি থেকে ইউ বেগে নিক্ষিপ্ত প্রাসের ক্ষেত্রে কি হবে, বুঝো। এইখানে তোমার হয়তো মনে হইতে পারে যে এটা কনসেপশন আছে যে সে তো আর ভূমিতে নাই, ভূমি থেকে এই ছাইটা আছে। ঠিক আছে, আমি কি করব, যখন আমরা চিন্তা করব এটাকে 0 0, ওকে, জাস্ট এতটুকু পর্যন্ত এই আমাদের ভূমিকে এখানে ট্রান্সফার করে নিব। ঠিক আছে, ধরে নিব যে এইটাই আমাদের ভূমি। ওকে, দেন আমরা কত সময় লাগে, সময় লাগে বলতে কি, এই বল এই হাইটে আসতে যে সময় লাগবে, এটাকে কিন্তু বিচরণ কাল বলে। এটাকে না, ধরো নিচে তো পড়বেই, তাই না? ঠিক আছে, সো এইটার কনসিডারেশনে এখন আমরা যাব না। ওকে, এটার কনসিডারেশন আমরা যাবে না, ওইদিকে যাওয়ারও দরকার পড়ে না তোমাদের। যাই হোক, সো আমরা যখনই চিন্তা করব যে বিচরণ কালের যদি কথা বলে বা পাল্লার যদি কথা বলে, এটা হলো পাল্লা। ঠিক আছে, আলফা কোণ এবং ভি নট ইনিশিয়াল ভেলোসিটির জন্য। ওকে, আর এখানে যেহেতু ভি নট দেয়া সূত্রের মধ্যে ইউ বলছে, তাহলে এটাকে আমি একটু চেঞ্জ করে দিই, ইউ আর আলফা বানাই দেই। ঠিক আছে,
যাই হোক, আশা করি বুঝতে পারছো। সো চলো এখানে একটু দেখি। প্রথমত হইলো কি, এটা হইলো খেয়াল করো যে গতিসূত্রের ক্ষেত্রে আমরা কি দেখছি, দেখো তো এই জায়গায় আমরা এখানে কি পাচ্ছি, যেটা এক্স নট আমরা দিয়ে দেই, ওয়েট, এটাকে আমরা এক্স নট দিয়ে দেই, আদিবেগের অনুভূমিক উপাংশ কত, ইউ কজ আলফা, ঠিক আছে। এবং টি সময় পরে যে ভেলোসিটি মানে শেষ বেগে আমরা পাবো তার অনুভূমিক উপাংশ কি হবে, তার সমান হবে। বাট উলম্ব উপাংশের ক্ষেত্রে এটা দেখা যায় না, এমন দেখা যায় না, একটু ডিফারেন্ট হয়। এটা নিয়ে আলোচনা করছি আমরা সামনে। দেন এই সূত্র তো অলরেডি আমরা দেখাইছি, এটাও দেখাইছি, সবই আমরা কিন্তু অলরেডি করে ফেলছি, ঠিক আছে। যাই হোক, সো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো, বিশেষ করে যে লাস্টের টুকু, হ্যাঁ এইটুকু একটু বাকি আছে, একটু কি বাকি আছে, এটা কি দেখাইছি আমরা, এই যে খেয়াল করো সরণের ব্যাপারটা দেখাইছি, ঠিক আছে, একদম ডিরেক্ট। আর এর ভ্যালু কত হবে আমার মনে হয় এটা দেখা যাচ্ছে না, এই যে সরণের ব্যাপারটা, এখান থেকে এটার যে ডিস্টেন্স, এটা এখান থেকে যে এটার ডিস্টেন্স, ওকে, তাহলে এই আর এর ভ্যালু কেমন হবে, আমরা জাস্ট পিথাগোরাসের সূত্রটা অ্যাপ্লাই করব। আর ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার ছিল, আর এখানে এইচ ছিল, হ্যাঁ এইচ দিয়ে দিলাম, ঠিক আছে। ওইখানে মনে হয় ওয়াই এর কথা বলছে, ডাজন্ট ম্যাটার, ওকে এনাও, ঠিক আছে। এখানে জাস্ট এই যে উলম্ব সরণটাকে ওয়াই বলছে, যাই হোক। এখন খেয়াল করো, এই চলরেখার সমীকরণটা কিন্তু আমরা অলরেডি দেখাইছি, এখানে একটু গুছানো অবস্থায় আছে। y ইকুয়াল টু এক্স টেন আলফা, এখানে টেন থিটা ছিল আমরা যখন করছিলাম, এক্স ওয়ান মাইনাস এক্স ডিভাইডেড বাই আর। দেন সর্বোচ্চ উচ্চতার সূত্র, উচ্চতায় উঠতে যে সময়টুকু লাগে, বিচরণ কাল, আনুভূমিক পাল্লা, সর্বোচ্চ আনুভূমিক পাল্লা, ঠিক আছে। সর্বোচ্চ আনুভূমিক পাল্লার ক্ষেত্রে সাইন টু থিটা ইকুয়াল টু 1 হয়। সো আলটিমেটলি আনসার কত হবে, ইউ স্কয়ার ডিভাইডেড বাই জি। ওকে, তো সবকিছু এখানে আমরা করছি। এখন খেয়াল করো, আমরা এখানে আনসারটা কি পাইছি বলতো, y এক্স টেন আলফা, তাই তো। দেখি, এটা আমি বিস্তারিত করবো না, বাট এটা অলরেডি হয়ে গেছে, y ইকুয়াল টু এক্স টেন আলফাই ধরো, হ্যাঁ, মাইনাস জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু ভি নট স্কোয়ার কস স্কোয়ার আলফা। আশা করি আমি ঠিক লিখছি। এখন তুমি চিন্তা করো তো, এই যে y এবং x এর বাইরে এটা কি আছে, ধরলাম এক্স, ঠিক আছে, কি আছে এক্স, এই যে এ, এটা কি জিনিস, এটা হলো টেন আলফা। আচ্ছা, দেন প্লাস কি আছে, বি এক্স স্কোয়ার, এই বি কি জিনিস, এই বি হইল মাইনাস জি ডিভাইডেড বাই টু ভি নট স্কোয়ার কস স্কোয়ার আলফা, কিছু একটা হবে, 10 20 30 মাইনাস কিছু একটা হবে, যাই হোক। তো এখন আমাকে বলো তো, y ইকুয়াল টু এ এক্স প্লাস বি এক্স স্কোয়ার, এটা কিসের ফর্মুলা, এটা হলো একটা পরাবৃত্তের, ঠিক আছে, এটা পরাবৃত্তের সমীকরণ নির্দেশ করে। তো আশা করি যদি এই ধরনের ম্যাথ আসে, এবং আসছে দেখো, যদি আসে তাহলে কি করতে হবে, আমাদের ফুল প্রসেসটা করার পরে, খুব বেশি একটা বড় যে এমনও না, করার পরে আমাদের জাস্ট এই ফর্মে নিয়ে গিয়ে বলতে হবে যে এটা হইলো পরাবৃত্তের একটা সমীকরণ বা পরাবৃত্তের সমীকরণ নির্দেশ করে। যাই হোক, এটা অলরেডি আমাদের করেই ফেলছি বলা যায়, ঠিক আছে। আশা করি সবাই হ্যাপি, কি কেন কিভাবে প্রত্যেকটা জিনিসই এখানে দেখানো হয়েছে। এখন এখানে একটু চিন্তা করি তো, আলফা গুণে ইউ বেগে নিক্ষিপ্ত কোনো কণা টি সময় পরে কণাটির আদিবেগ ইউ এর দিকের সাথে লম্বভাবে অবস্থান করলে টি ইকুয়াল টু ইউ ডিভাইডেড বাই জি সাইন আলফা হয়। আলফা কোণে ইউ আদিবেগে নিক্ষিপ্ত কোনো কণা টি সময় পর কণাটির আদিবেগ ইউ এর সাথে লম্বভাবে অবস্থান করে, ঠিক আছে। তো চিন্তা করো, ইউ এর দিক হইলো এটা, ওকে, এর সাথে টি সময় পরে, ঠিক আছে, এই যে টি সময় পরে তার অবস্থান কেমন হয় দেখি তো, ইউ আদিবেগে নিক্ষিপ্ত কোনো কণা টি সময় পর কণাটির আদিবেগ ইউ এর সাথে, কণাটির আদিবেগ কি হয়, ইউ এর সাথে লম্বভাবে অবস্থান করলে আমাদের কি করতে হবে বলতো, লম্বভাবে অবস্থান করলে টি ইকুয়াল টু ইউ ডিভাইডেড বাই জি সাইন আলফা এটা দেখাইতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখন তুমি চিন্তা করো, খেয়াল করো, এখানে তো আর ইউ হবে না, তাই না, এইখানে হবে ভি, এখানে কি হবে, এখানে হবে ভি। যাই হোক, আমি একটু জিনিসটাকে একটু সুন্দর করে লেখার চেষ্টা করি। দেখো, এই দিক বরাবর কি আছে, ইউ ভেক্টর, এই দিক বরাবর কি আছে, ভি ভেক্টর, ঠিক আছে। এবং তারা কি টি সময় পরে পরস্পর কত বলতো, তাদের যে দিক পরস্পর কি 90 ডিগ্রি, ঠিক আছে, 90 ডিগ্রি কোণে অবস্থান করতেছে, শেষ। আচ্ছা, যেহেতু 90 ডিগ্রি কোণে অবস্থান করতেছে এবং ভেক্টরের ব্যাপার স্যাপার বলা আছে, তাহলে ইউ আর ভি এর ডট গুণন কত হবে, 0 হবে, ওকে। আচ্ছা, সো আমি জাস্ট তাদের ভ্যালুগুলো কথা যদি বলি, ইউভি, ওকে, সো এই জায়গায় খেয়াল করো তো, কই গেল,
ইউ ভেক্টর আর ভি এর ভ্যালু কত হবে, ইউ দেন কত মাইনাস জি টি। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো, ইকুয়াল টু 0। তারপরে এখন এখানে যদি একটু চিন্তা করি কি হবে, ইউ স্কোয়ার, ওকে, আর এখানে ইউ আর জি এটা একটা ভেক্টর, সো তাদের মধ্যবর্তী ভ্যালু কত হবে, ইউ জি। জি কোন দিকে আছে বলতো, নিচের দিকে, তাই তো, এই যে নিচের দিকে আছে জি। আচ্ছা, তাইলে মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হবে, এটা যদি আলফা হয়, আলফা তো বলে দিচ্ছে এটা হলো 90 মাইনাস আলফা। ঠিক আছে, কি হবে, কস 90 ডিগ্রি মাইনাস আলফা ইকুয়াল টু 0। তাইলে এটা হইলো ইউ স্কোয়ার মাইনাস ইউ জি সাইন আলফা ইকুয়াল টু 0। তাইলে আমরা কি চাচ্ছি এখানে, এখানে একটা টি ছিল, ওয়েট, এখানে একটা টি ছিল, আমি টি দেই নাই, টি তো আছে স্কেলার। সো টি এর ভ্যালু এখানে আমরা কত পাবো, টি এর ভ্যালু আমরা পাবো ইউ স্কোয়ার কে যদি ওই পাশে নিয়ে যাই, ইউ স্কোয়ার ডিভাইডেড বাই ইউ জি সাইন আলফা। তাহলে ইউ ডিভাইডেড বাই জি সাইন আলফা, শেষ। দেখছো কি কেন কিভাবে প্রত্যেকটা জিনিস এখানে বলছে, আশা করি সবাই এটা বুঝতে পারছো। ওকে, তো বেশ ইম্পর্টেন্ট একটা ম্যাথ ছিল, এই ধরনের ম্যাথ কিন্তু আসতে পারে। আচ্ছা, কোন বস্তুকে একই আদিবেগে আলফা এবং পাই ডিভাইডেড বাই 2 মাইনাস আলফা কোণে নিক্ষেপ করলে তার একই অনুভূমিক দূরত্ব অতিক্রম করে, এটা একটু দেখে, এটা বেশ ইম্পর্টেন্ট। খেয়াল করো, একটাকে তুমি আলফা কোণে নিক্ষেপ করছো, আরেকটাকে তুমি পাই ডিভাইডেড বাই 2 মাইনাস আলফা কোণে নিক্ষেপ করছো। একটা হলো আলফা আর আরেকটা হইলো পাই ডিভাইডেড বাই 2 মাইনাস আলফা কোণে নিক্ষেপ করছো। ঠিক আছে, তো তাদের আনুভূমিক পাল্লা কত হবে, আণবিক দূরত্ব কতটুকু অতিক্রম করবে, এটা নিয়ে আমরা এখন একটু কথা বলবো। সো আর ইকুয়াল টু কত হবে, ইউ স্কোয়ার সাইন 2 আলফা ডিভাইডেড বাই জি। এখন আমার অ্যাঙ্গেলটাকে যদি আমি একটু ডিফারেন্ট করে দেই, দেখি তো কেমন হয়। অ্যাঙ্গেলটাকে যদি আমি ডিফারেন্ট করি, আমি একটু রিভার্স ক্যালকুলেশনে আসি। ধরো অ্যাঙ্গেলটা কি করছে, আমি আলফার জায়গায় পাই ডিভাইডেড বাই 2 মাইনাস আলফা দিয়ে দিলাম ডিভাইডেড বাই জি। এটা কি বোঝায়, এটা বোঝায় ইউ স্কোয়ার সাইন পাই মাইনাস 2 আলফা ডিভাইডেড বাই জি, অথবা ইউ স্কোয়ার সাইন 2 আলফা ডিভাইডেড বাই জি উইচ ইজ আই। সো একই অনুভূমিক দূরত্ব তারা কি করে, অতিক্রম করে। ঠিক আছে, একই ভ্যালু তারা দেয়। সো একটা ধরো 30 ডিগ্রি, আরেকটাকে 60 ডিগ্রি, একটাকে 45 আরেকটা 45, একই জিনিস, যাই হোক। একটা 20 আরেকটা হইলো কত, 70। ওকে, সো এই ধরনের কম্বিনেশন আমরা যদি কি করে একটা বস্তুকে নিক্ষেপ করি, তখন কি হবে বলতো, আনুভূমিক দূরত্ব তারা মানে তারা যে আনুভূমিক দূরত্বে গিয়ে পড়বে, বা আমি যেখান থেকে নিক্ষেপ করছি ওইখান থেকে কত দূরত্বে পড়বে, এই ভ্যালুটা কি হবে, সেম হবে। যাই হোক, আশা করি বুঝতে পারছো, খুবই সিম্পল। এখন চলো আমরা ম্যাথ করি, প্রচুর ম্যাথ এখানে থাকবে, আমরা বেশ অনেক সময় থিওরিতে কভার করছি। ওকে, এখন একটু দেখি, একটি বস্তু 15 মিটার পার সেকেন্ড বেগে অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে নিক্ষিপ্ত হলে বস্তুটির ভ্রমণকাল কত, বস্তুটির ভ্রমণকাল কত, 2 কত এখানে আদিবেগ 15 সাইন 30, ওকে, ডিভাইডেড বাই কত, জি। আশা করি বুঝতে পারছো। তাহলে খেয়াল করো, সাইন 30 ইকুয়াল টু হাফ, সো আমি লিখে দিই এখানে 15 আর এখানে হইলো হাফ আর এটা হলো 9.8। ঠিক আছে, মিটারই তো বলছে। ওকে, তাইলে এখন তুমি চিন্তা করো, যদি এইখানে 10 থাকতো তাহলে কত হইতো, যদি এখানে 10 থাকতো তাহলে 1.5 হইতো, যদি এখানে 10 থাকতো তাহলে 1.5 হইতো। কিন্তু এখানে কি হয়েছে, 10 এর চেয়ে একটু কম আছে, তাইলে আনসারটা 1.5 এর চেয়ে একটু বেশি হবে। 1.5 এর চেয়ে একটু বেশি কোনটা, 1.53, শেষ। ঠিক আছে, এখন একটি প্রক্ষেপকের অনুভূমিকের পাল্লা এর সর্বোচ্চ উচ্চতার 4 গুণ হলে নিক্ষেপণ কোণ কত, আমরা জানি 4h ডিভাইডেড বাই r ইকুয়াল টু 10 আলফা, বা নিক্ষেপণ কোণ 10 নিক্ষেপণ কোণ। তো দেখি, আনুভূমিক পাল্লা এর সর্বোচ্চ উচ্চতার 4 গুণ হলে, ঠিক আছে, আনুভূমিক পাল্লা তার সর্বোচ্চ উচ্চতার 4 গুণ, ঠিক আছে, আর এখানে 10 আলফা, তাহলে বোঝাই যাচ্ছে আলফা ইকুয়াল টু 45 ডিগ্রি হবে। ঠিক আছে, আলফা ইকুয়াল টু 45 ডিগ্রি হবে, ইজি। এখন একটা ক্রিকেট বলকে 40 মিটার পার সেকেন্ড বেগে এবং ভূমির সাথে 60 ডিগ্রি কোণে ব্যাট দ্বারা আঘাত করলে সর্বোচ্চ উচ্চতায় বলটির বেগ কত হবে, সর্বোচ্চ উচ্চতায় বলটির বেগ কত হবে। এখন দেখো, তো সর্বোচ্চ উচ্চতায় তার যে ভেলোসিটি, তা কি বলা যায় বলতো, সর্বোচ্চ সর্বোচ্চ উচ্চতায় ম্যাক্সিমাম হাইটে তার যে ভেলোসিটি কার সমান, তার আদিবেগের
অনুভূমিক উপাংশের সমান। ঠিক আছে, কেন হয় এটাও কিন্তু আমরা বলছি, কারণ সর্বোচ্চ উচ্চতায় উলম্ব উপাংশ কি হয়, শূন্য হয়ে যায়। ওকে, উলম্ব উপাংশ কি হয়, শূন্য হয়ে যায়। ইভেন ধরো আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি কোণে বা উলম্ব, ঠিক আছে, একদম কি বলা যায়, খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রেও কিন্তু এই ধরনের ব্যাপার স্যাপার দেখা যায়, শেষ বেগ জিরো হয়ে যায়। আচ্ছা, এখানে কিন্তু খেয়াল করো উলম্ব উপাংশ জিরো, বাট অনুভূমিক উপাংশ সবসময় সেম। অনুভূমিক উপাংশ কি হয়, সবসময় সেম, vx0 vx0। যাই হোক, এখন এখন আমরা এটা নিয়ে একটু আলোচনা করি, ঠিক আছে। তো কি বলছে, সর্বোচ্চ উচ্চতায় বলটির বেগ কত, তাহলে vx0 which is কি লেখা যায়, v0 সাইন না, cos আলফা, ঠিক আছে, cos আলফা। আদিবেগ কত, আদিবেগ হইল 40, cos 60 হাফ, 20 মিটার পার সেকেন্ড আছে কি, হ্যাঁ 20 মিটার পার সেকেন্ড আছে। যাই হোক, আশা করি বুঝতে পারছো, খুবই সিম্পল ছিল। এখন এখানে একটু দেখি, যদি ইউ বেগে অনুভূমিকের সাথে আলফা কোণে প্রক্ষিপ্ত বস্তু টি সময়ে তার গতিপথের সর্বোচ্চ উচ্চতা এইচ এ পৌঁছায়, তবে h/t² কত হবে, এটা বের করতে হবে। ইউ বেগে অনুভূমিকের সাথে আলফা কোণে প্রক্ষিপ্ত বস্তু টি সময়ে তার গতিপথের সর্বোচ্চ উচ্চতায় পৌঁছায়, h = কি হবে, u² sin² আলফা / 2g। আর সময় কতটুকু লাগবে, u², ও সময়ের কথা বলছে তাই তো, ইউ চাইছে গতিপথের সর্বোচ্চ উচ্চতা এইচ এ পৌঁছায় টি সময়। আচ্ছা, এটা তো তাইলে এটা হবে ম্যাক্সিমাম হাইটে ওঠার যে সময়, ইউ সাইন আলফা / জি। ওকে, আচ্ছা এখন খেয়াল করো, এটাকে যদি স্কোয়ার করি তাহলে এটাও স্কোয়ার। ওকে, সো h/t² ইকুয়াল টু কত হবে, ইউ স্কোয়ার কাটা সাইন স্কোয়ার আলফা কাটা, ঠিক আছে। তাইলে এটা নিচে আছে, সো g², ওয়েট এটা নিচে আছে তাই তো, তাহলে ব্যাপারটা দাঁড়াবে কি 1/2g, আর এটাও উপরে উঠে যাবে, ঠিক আছে, g/2 হবে, g/2 হবে। আশা করি সবাই এটা বুঝতে পেরেছো, খুবই সিম্পল ছিল, খুবই সুন্দর ছিল। ওকে, আচ্ছা এখন আমরা এখানে একটু দেখার চেষ্টা করি। খেয়াল করো, কোনো নিক্ষিপ্ত বস্তু অনুভূমিকের পাল্লা, কোনো নিক্ষিপ্ত বস্তুর অনুভূমিক পাল্লা বৃহত্তম পাল্লার অর্ধেক হলে নিক্ষেপণ কোণ কত হবে, এটা আমরা একটু বের করবো। কোনো নিক্ষিপ্ত বস্তুর অনুভূমিক পাল্লা বৃহত্তম পাল্লার অর্ধেক হলে, ওকে ঠিক আছে। তাহলে দেখি, খেয়াল করি এখানে আর এর ভ্যালু আমরা কি জানি, u² sin2 আলফা / g। ওকে, কোনো নিক্ষিপ্ত বস্তুর অনুভূমিক পাল্লা বৃহত্তম পাল্লার অর্ধেক হলে, ঠিক আছে, নিক্ষেপণ কোণ কত হবে এটা আমাদের বের করতে হবে। সো সর্বোচ্চ পাল্লা কত হবে, u² / g, ঠিক আছে। তো চলো আমরা এটা এখানে বসাই দেই, যেহেতু এখানে বলছে অনুভূমিক পাল্লা বৃহত্তম পাল্লার অর্ধেক, ঠিক আছে, বৃহত্তম পাল্লার অর্ধেক, সো u² / g এখানে বসাই দিলাম, u² sin2 আলফা / g আর g কাটা, u² কাটা, ঠিক আছে। সো এখানে হাফ আছে, sin2 আলফা আছে, সো হাফ কিসের জন্য এখানে আসে বলতো, একটা হইলো 30, ঠিক আছে, sin 30 = হাফ sin 30, দ্যাট মেক্স আলফা = 15 ডিগ্রি। আরেকটা হইলো, দেখো এটা একটা, আরেকটা হইলো sin 150, ঠিক আছে, sin 150। ওকে, তাহলে ইন দ্যাট কেস আলফা = কত হবে, 75 ডিগ্রি, আলফা = 75 ডিগ্রি। একটা হলো 15 ডিগ্রি অথবা 75 ডিগ্রি। আশা করি বুঝতে পারছো, খুবই সিম্পল ছিল। এখন এটা একটু দেখি, 32 ফিট পার সেকেন্ড আদিবেগে এবং ভূমির সাথে 15 ডিগ্রি কোণে একটি বস্তু নিক্ষেপ করা হলো, ইহার আনুভূমিক পাল্লা কত হবে, এটা আমাদের বের করতে হবে। চলো এটা একটু দেখি, কি বলছে, 32 ফিট পার সেকেন্ড আদিবেগে ভূমির সাথে 15 ডিগ্রি কোণে, ঠিক আছে, ভূমির সাথে 15 ডিগ্রি কোণে, তাহলে 15 দুগুণা কত হবে, 30, বুঝেই দিছে। আর নিচে কত, জি হলো 32, ঠিক আছে, তাহলে 32, আর এটা হলো হাফ উইচ ইজ 16 ফিট দূরে গিয়ে পড়বে, ঠিক আছে, 16 ফিট দূরে গিয়ে পড়বে। আশা করি সবাই বুঝতে পারছো, u² sin2 আলফা / g। ওকে,
সো জি এর ভ্যালু কত 30 ফিট পার সেকেন্ড স্কোয়ার, আর এখানে হলো 32 ফিট পার সেকেন্ড। ওকে, তো 32 ইন্টু হাফ কত হবে 16। নেক্সট, ইউ বেগে অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে নিক্ষিপ্ত বস্তুকণার সর্বোচ্চ উচ্চতা কত হবে, এটা আমাদের বের করতে হবে। তো চলো, ইউ বেগে অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার 30 ডিগ্রি ডিভাইডেড বাই 2g, তাহলে এটা হবে ইউ স্কোয়ার 1 ডিভাইডেড বাই 4, 4 ইন্টু 2g, অথবা কত হবে ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 8g। ঠিক আছে, ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 8g, খুবই সিম্পল। এখন 32 ফিট পার সেকেন্ড আদিবেগে, ওমা সেম, এই ধরনের সেম একটা ম্যাথ করলাম না, এখানে কি চাইছে, ও আচ্ছা প্রায় সেম আর কি। আচ্ছা, সো 32 ফিট পার সেকেন্ড আদিবেগে এবং ভূমির সাথে 30 ডিগ্রি কোণে একটি বস্তু নিক্ষেপ করা হলো, ইহার ভ্রমণকাল কত? দেখো ডিউতে দুইবার আসছে, সো খুবই সিম্পল সিম্পল ম্যাথ চলে আসে। সো এইখানে আমরা যদি একটু দেখি ভ্রমণকাল টি, 2 আদিবেগ, 2 ইন্টু আদিবেগ, ওকে, সাইন 30 ডিভাইডেড বাই কি জি 32, 32 32 কাটা 1, 1 সেকেন্ড। ঠিক আছে, ভ্রমণকাল কত 1 সেকেন্ড, খুব বেশি না। আচ্ছা, তারপর আমরা একটু দেখি 2 ইন্টু আদিবেগ, ওকে, ইন্টু কি হবে সাইন 30 আমরা এখানে দিলাম ডিভাইডেড বাই জি। ওকে, সো ফুটে যেহেতু দেওয়া আছে আমরা ওইখানে 32 ফিট পার সেকেন্ড স্কয়ার এখানে লিখে দিছি, 32 32 কাটা এখানে 1 সেকেন্ড, খুবই সিম্পল। ঠিক আছে, খুবই খুবই সিম্পল। এখন আমরা এখানে একটু দেখি, একজন বালক একটি বলকে উলম্বভাবে 68 মিটার নিক্ষেপ করতে পারে, উলম্বভাবে 68 মিটার নিক্ষেপ করতে পারে, সে তার ভূমির সমতলে কত দূরে নিক্ষেপ করতে পারবে, কত দূরে সে এটা নিক্ষেপ করতে পারবে। আচ্ছা বুঝো, এখানে আমরা একটা কাজ করব, প্রথমে যেহেতু বলছি উলম্ব তলে নিক্ষেপ করতে পারে, ম্যাক্সিমাম হাইট ইউ স্কয়ার ডিভাইডেড বাই 2g, এই সূত্রটা আমরা এখানে একটু অ্যাপ্লাই করে দেখি। সো ইউ স্কয়ার, এটাকে কি দেয়া যায় 68 and then 2 9.8। ঠিক আছে, এই যে ইউ স্কয়ারের ভ্যালু কিন্তু আমরা পেয়ে গেছি, যে আমরা আছে আমরা থাকুক, এটা নিয়ে আমি এখন নাড়াচাড়া করবো না। ওকে, সো একজন বালক, এই লাইন থেকে আমরা কি পাইছি বলতো, তার সক্ষমতা জানান পাইছে যে ইউ এর ভ্যালু কত হবে, ইউ স্কয়ারের ভ্যালু কত হবে, এটা আমরা জানতে পারছি। সে তার ভূমির সমতলে কত দূরে নিক্ষেপ করতে পারবে। ঠিক আছে, ভূমির সমতলে কত দূরে নিক্ষেপ করতে পারবে, এটা কেমন হবে ইউ স্কয়ার ডিভাইডেড বাই জি। ওকে, ইউ স্কয়ার এর ভ্যালু হলো 68 ইন্টু 2। ঠিক আছে, আর এই জায়গায় কত আছে 9.8, এইখানেও কি আছে 9.8, 8 দুগুণা কত 16, 1 6 দুগুণা 12 13, 136 মিটার। ঠিক আছে, 136 মিটার। আশা করি সবাই এটা বুঝতে পেরেছো। ওকে, খুবই সিম্পল ছিল, খুবই সুন্দর ছিল। জাস্ট প্রথম লাইন থেকে আমরা তার সক্ষমতার ব্যাপারটা দেখছি, যে প্রথমে এখানে বলছে আর কি উলম্ব ভাবে সে কি করতে পারে, একটা বলকে নিক্ষেপ করতে পারে। ম্যাক্সিমাম হাইট কত, ম্যাক্সিমাম হাইট দেয়া আছে 68 মিটার। ঠিক আছে, এখন এখান থেকে তার ক্ষমতা কি বেগে সে ছুটতে পারে, এটা একটা আইডিয়া পাওয়া গেছে, ইউ স্কয়ার ভ্যালু বের করছি। এরপরে তার মানে যদি সে এক্স ওয়াই তলে নিক্ষেপ করে, ধরো 45 ডিগ্রি অবভিয়াসলি, তাহলে সে কতটুক দূরত্ব অতিক্রম করতে পারবে, উইচ ইজ 136 মিটার। ঠিক আছে, আমরা তো ইউ এখানে পাইছি, আর এটা হলো 45 ডিগ্রি। সূত্র কি ছিল, ইউ স্কয়ার ডিভাইডেড বাই জি, ম্যাক্সিমাম যে অনুভূমিক পাল্লা। ওকে, আচ্ছা, বায়ু শূন্য স্থানে প্রক্ষিপ্ত বস্তু কণার গতিবেগ কেমন হবে, পরাবৃত্তাকার। ঠিক আছে, আচ্ছা, একটি কণা বি বেগে নিক্ষিপ্ত হলে যদি তার অনুভূমিক পাল্লা বৃহত্তম উচ্চতার দ্বিগুণ হয়, তবে তার অনুভূমিক পাল্লা কত। একটি কণা ভি বেগে নিক্ষিপ্ত হলে যদি তার অনুভূমিক পাল্লা কি হয়েছে, ভি বেগে নিক্ষিপ্ত হলে তার অনুভূমিক পাল্লা বৃহত্তম উচ্চতার দ্বিগুণ হয়। ঠিক আছে, চলো আমরা এটা একটু দেখি। একটি কণা ভি বেগে নিক্ষিপ্ত হলে যদি তার অনুভূমিক পাল্লা অনুভূমিক পাল্লা কি হয়েছে বৃহত্তম উচ্চতার দ্বিগুণ, যা বলছে লিখছি। এখন তবে তার অনুভূমিক পাল্লার ভ্যালু কত, এটা আমাদের এখন বের করে দেখাইতে হবে। ঠিক আছে, অনুভূমিক পাল্লার ভ্যালু কত, এটা আমাদের এখন একটু বের করে দেখাইতে হবে। আচ্ছা, এখন তুমি চিন্তা করো, দেখো যে এই সিচুয়েশনে আমরা কি ভ্যালু বের করতে পারি। ঠিক আছে, অনুভূমিক পাল্লা বৃহত্তম উচ্চতার দ্বিগুণ হয়েছে। ঠিক আছে, সো এই কন্ডিশনে তার অনুভূমিক পাল্লার ভ্যালু কত, এটা নিয়ে এখন আমরা একটু আলোচনা করব। ঠিক আছে, এটা নিয়ে এখন আমরা একটু আলোচনা করব। তো এখানে যদি একটু দেখি, প্রথমত চিন্তা করো
আমাদের আলফার ভ্যালুটা যদি না জানি তাহলে কিন্তু ঝামেলা। টেন আলফা ইকুয়াল কত, 4h ডিভাইডেড বাই আর। ওকে, তাহলে এখানে টেন আলফা ইকুয়াল টু কত হবে, 4h ডিভাইডেড বাই 2h, অথবা টেন আলফা ইকুয়াল টু কত হবে, 2 হবে, অথবা আলফা ইকুয়াল টু হবে টেন ইনভার্স 2। শেষ। আশা করি সবাই এটা বুঝতে পারছো। হ্যাঁ, আশা করি সবাই এটা বুঝতে পারছো। এখন আমরা যদি আনুভূমিক পাল্লার ব্যাপারটা এখানে একটু দেখি, খেয়াল করো। 2 কত আছে, এইচ এর ভ্যালু কত, ভি স্কোয়ার। ঠিক আছে, ভি নট দেওয়ার দরকার নাই, ভি স্কোয়ার ওরা বলেই দিছে। ভি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই 2g। 2 আর 2 কাটা, এখানে ভি স্কোয়ার আছে সাইন আলফা। বুঝো, এটা যদি আলফা হয়, সো এটা হলো 2, এটা হলো 1, আর এটা হলো √5। কেন কেন লিখছি, এই যে টেন আলফা ইকুয়াল টু কত, 2, বা 2 ডিভাইডেড বাই 1, লম্ব ডিভাইডেড বাই ভূমি, এটা কি হবে, এখানে হবে √2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। ঠিক আছে, অথবা √5। আশা করি বুঝতে পারছো। তাহলে এই জায়গায় সাইন আলফা কত হবে, লম্ব, সাইন আলফার জায়গায় কি হবে, লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, 2 ডিভাইডেড বাই √5 হোল স্কোয়ার ডিভাইডেড বাই জি। তাহলে এই জায়গায় আলটিমেটলি আমরা কি পাবো, 4v স্কোয়ার ডিভাইডেড বাই 5g। ওকে, 4v স্কোয়ার ডিভাইডেড বাই 5g। যাই হোক, আশা করি সবাই এটা ক্লিয়ারলি বুঝতে পারছো। খুবই সুন্দর ছিল, সুন্দর একটা ম্যাথ আমি এখানে বলবো। ওকে, সো প্রথমে যে ডাটা ছিল, আসলে এটা কনফিউজিং ব্যাপার যে এখানে এটা দেওয়ার পরে আবার অনুভূমিক পাল্লা কিভাবে বের করবো। ঠিক আছে, সো এখানে মাঝখানে আমাদের কি দরকার পড়ছিল বলতো, মাঝখানে আমার দরকার পড়ছিল আলফার ভ্যালুটা জানা। দেন আলফার ভ্যালুটা জানার পরে আমরা কি করছি, অ্যাটাক করছি। ঠিক আছে, আলফার ভ্যালুটা জানার পরে কি করছি, আমরা অ্যাটাক করে ফেলছি। যাই হোক, সো চলো এখন একটু দেখি, প্রদত্ত আর পাল্লার ক্ষেত্রে প্রক্ষিপ্ত বস্তুর দুটি গমন পথে সর্বাধিক উচ্চতা, একটা হলো এইচ ও আরেকটা হলো এইচ ড্যাশ হলে নিচের কোনটি সঠিক, এটা আমাদের এখন বের করতে হবে। প্রদত্ত আর পাল্লার ক্ষেত্রে প্রক্ষিপ্ত বস্তুর দুটি গমন পথে সর্বাধিক উচ্চতা এইচ ও এইচ ড্যাশ হলে নিচের কোনটি সঠিক। আচ্ছা, এখন চিন্তা করো, আর পাল্লার জন্য আসলে একটা হইলো আলফা আর একটা হইলো পাই ডিভাইডেড বাই 2 মাইনাস আলফার দরুন কি হয়, একটা হাইট এইচ আর একটা হাইট এইচ ড্যাশ হইতে পারে। ওকে, একটা হাইট এইচ আর একটা হাইট এইচ ড্যাশ হইতে পারে। ঠিক আছে, এখন খেয়াল করো, এই দুইটার সাথে আমরা কি করবো, এখন একটা সম্পর্ক স্থাপন করবো। এই দুইটার সাথে আমরা এখন একটা সম্পর্ক স্থাপন করবো। আচ্ছা, তো আমরা যদি এখানে একটু দেখি যে কোনটা পারফেক্টলি ম্যাচ করে, তাই তো, এটা তো আমরা এখানে দেখবো। প্রত্যেকটা জায়গায় দেখা গেছে কি যে এইচ আর এইচ ড্যাশ গুণ আকারে আছে, কোনটা সঠিক এটা আমাদের জাস্ট বের করতে হবে। অথবা ধরো প্রমাণ করতে বলছে, কি করবা, আগে টুকরা করে বের করো। কিভাবে, আগে এইচ আর এইচ ড্যাশ কত হয় এটা বের করো, তারপরে এর সাথে কি গুণ করলে এটা আর স্কোয়ার আর বা অন্য কিছু আসে কিনা এটা আমরা দেখবো। ওকে, খেয়াল করো, এইচ এইচ এর ভ্যালু কত, এখানে এটা বলতে পারি কত, এখানে আছে ধরো ইনিশিয়াল ভেলোসিটি ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই 2g, আর এইচ ড্যাশ এখানে কত আছে, ইউ স্কোয়ার সাইন পাই ডিভাইডেড বাই 2 মাইনাস আলফা হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2g। ঠিক আছে, অথবা ইউ স্কোয়ার কস আলফা কস স্কোয়ার আলফা ডিভাইডেড বাই 2g। শেষ। আশা করি সবাই বুঝতে পারছো। হ্যাঁ, আশা করি সবাই বুঝতে পারছো। এখন এই দুটা যদি আমরা গুণ করে দেই তাহলে কি পাওয়া যায়, এইচ এইচ ড্যাশ ইউস টু দি পাওয়ার 4g স্কোয়ার। ঠিক আছে, কি আছে বলতো, সাইন আলফা কস আলফা হোল স্কোয়ার। শেষ। আশা করি সবাই এতটুকু তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, এখন আমরা একটা কাজ করব। দেখো, আমার মনে হয় একটা প্যাটার্ন তোমরা ধরতে পারছো, যেখানে কিছু হইতে পারে আর এর সাথে আমাদের একটা সম্পর্ক স্থাপন করতে হবে, তাই না। সো এটাকে আমি 2 দিচ্ছি। অ্যাকচুয়ালি আমরা এখানে উপরে কত গুণ করছি, 2 স্কোয়ার মানে 4 গুণ করছি, তো নিচে আমার 4 গুণ করতে হবে। আশা করি বুঝতে পারছো। এখন দেখো, এইচ এইচ ড্যাশ কত হবে, 16g স্কোয়ার ইউ টু দি পাওয়ার 4 সাইন স্কোয়ার 2 আলফা। শেষ। ওকে, এটাকে যদি আমরা রুট করি তাহলে কি পাওয়া যায়, রুট এইচ এইচ ড্যাশ, এখানে আমরা পাবো ইউ স্কোয়ার সাইন 2 আলফা। ওকে, আর এই জায়গায় হইলো 4g। আশা করি বুঝতে পারছো, রুট করছি, দুই পাশে কি করছি, বর্গমূল করছি। ঠিক আছে, তাহলে 4 যদি দুই পাশে নিয়ে আসি, 4h h ড্যাশ, আর এই পোর্শনটুকু কত, এটা হইলো আর।
ওকে, এই পোর্শনটুকু কত, এটা হলো আর। তাহলে আর ইকুয়াল টু আমরা এখানে কি পাচ্ছি, আর ইকুয়াল টু রুট ওভার এইচ এইচ ড্যাশ। ওকে, এই ভ্যালুটা আমরা এখানে পেয়ে যাচ্ছি। ঠিক আছে, খুবই সিম্পল, খুবই সুন্দর। ওকে, খুবই সিম্পল, খুবই সুন্দর। দেখো, সো এই ধরনের ম্যাথের ক্ষেত্রে ধরো এখানে তো 4টা অপশন আছে এবং ইজিলি বোঝা যায়, অনেকে এই ধরনের ম্যাথ করছো ডিরেক্টলি এটাই দেখাই দিবা। বাট প্রথমে কি করবা, টুকরা টুকরা করে করার চেষ্টা করবা, এইচ এইচ ড্যাশের গুণ করো, তাহলে তারপরে দেখবা যে অপরটা বানানোর জন্য আর নিয়েই তো কিছু সম্পর্ক বানানোর জন্য তুমি রাস্তা পেয়ে যাবা। সিম্পল। এখন ইউ বেগে অনুভূমিকের সাথে আলফা গুণের প্রক্ষিপ্ত কণার বিচরণকাল কোনটা হবে, এটা আমাদের বের করতে হবে। ইউ বেগে অনুভূমিকের সাথে আলফা গুণের প্রক্ষিপ্ত কণার বিচরণকাল 2u sin আলফা ডিভাইডেড বাই জি। ওকে, তাহলে চলো এখন আমরা এই ম্যাথটা একটু দেখি। কি বলছে, টি সেকেন্ডে একটি প্রক্ষেপক তার বিচরণ পথের পি বিন্দুতে পৌঁছায়, আরো টি ড্যাশ সেকেন্ড সময় শেষে ওই প্রক্ষেপকটি পি বিন্দু থেকে প্রক্ষেপণ বিন্দু সমতলে ফিরে আসে। দেখাও যে ওই তল থেকে পি বিন্দুর উচ্চতা কত, বা পি বিন্দুর উচ্চতা হাফ জি ইন্টু টি ড্যাশ। ঠিক আছে, চেঞ্জ হয় না কেন, থাকুক, এটার উপরে লিখে ফেলি। ওকে, তো এখানে একটু দেখি, এটা হলো এক্স অক্ষ, এটা হলো ওয়াই অক্ষ। কি করছে, আমরা একটা বস্তুকে নিক্ষেপ করছি। ঠিক আছে, টি সময় পরে সে কই আসছে, সে পি বিন্দুতে আসছে। টি সময় পরে সে পি বিন্দুতে আসছে। আরো টি ড্যাশ সময়ে কি হয়েছে, সে নিচে নামছে। ওকে, আরো টি ড্যাশ সময় সে কি করছে, নিচে নামছে। এই যে হাইট, এটাকে আমি ধরলাম এইচ। ওকে, আচ্ছা, এখন সম্পূর্ণ বিচরণকাল কত, বিচরণকাল হইল টি প্লাস টি ড্যাশ। থাকুক, যেমনে আছে ওমনে থাকুক, নাড়াবো না। আচ্ছা, এই যে হাইট আমরা যেটা বের করবো, এইচ ইকুয়াল টু কি হবে বলতো, ইউ সাইন আলফা ইন্টু টি, ওকে, মাইনাস হাফ জি টি স্কোয়ার। ঠিক আছে, আশা করি সবাই এটা বুঝতেই পেরেছো। এখন আমরা এখানে একটু দেখার চেষ্টা করি। হ্যাঁ, এই যে এইচ এর ভ্যালুটাকে আমরা কিভাবে ফর্মুলেট করতে পারি, খেয়াল করো। সো প্রথমত হইলো কি, যে এই জায়গায় আমরা জানি এই কত হবে, 2u সাইন আলফা ডিভাইডেড বাই জি। ঠিক আছে, 2u সাইন আলফা ডিভাইডেড বাই জি। তাহলে ইউ সাইন আলফা ইকুয়াল টু কত, দেখো তো, ইউ সাইন আলফা ইকুয়াল টু হবে জিটি ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু টি টি ড্যাশ। ঠিক আছে, কত হবে, জিটি ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু টি প্লাস টি ড্যাশ। আচ্ছা, তাহলে এটার জায়গায় আমরা একটা কাজ করি, ইউ সাইন আলফার জায়গায় এটা যদি একটু বসাই দেই, কত হয়, জিটি ডিভাইডেড বাই 2 ইন্টু টি, আর এখানে কত আছে, জিটি স্কোয়ার। আরেকটু সামনে একবারই আসলে লেখা যাইতো, এটা হয়েই গেছিল। সো এখানে হাফ জি টি প্লাস টি ড্যাশ ইন্টু টি মাইনাস হাফ জিটি স্কোয়ার, শেষ। তাহলে এখানে হলো হাফ কি হবে, জি টি স্কোয়ার প্লাস হাফ জি টি ড্যাশ ইন্টু টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। দেখো, এটা আর এটা কাটা রইলো কি, আমরা যেটা চাচ্ছি। ঠিক আছে, সো খুবই সিম্পল ছিল। আমরা জাস্ট কি করছি বলতো, প্রথমে আমরা টি প্লাস টি ড্যাশ থেকে বিচরণ কালের ব্যাপারটা নিয়ে আসছি, কারণ ইউ আর সাইন আলফা এগুলো তো ধরে নিচ্ছি, তাই না, ইউ আর সাইন আলফা এগুলো ধরে নিচ্ছি, যেগুলো ধরে নিচ্ছি আমি সাদা কালিতে লিখতেছি। এটা কিন্তু প্রশ্নের অংশ না, মানে ইউ আর আলফার ব্যাপারটা বলে না, আমরা ধরে নিচ্ছি। সো এটা আনসারে থাকবে না এবং থাকেও নাই। ঠিক আছে, সো এই যে হাইট উচ্চতার কথা বলছে, এখানে ইউ আর আলফা আসবেই, আমরা নিয়ে আসছি। ঠিক আছে, এখন এটাকে কি করতে হবে, টি আর টি ড্যাশের মাধ্যমে রিপ্লেস করতে হবে, এটাই করছি। দেখো, ওকে, এটাই আমরা করছি এবং খুব ইজিলি কিন্তু আমাদের কাঙ্ক্ষিত জিনিসটা বের হয়ে আসছে। আচ্ছা, এখন এটা একটু দেখি, যদি এইচ সর্বোচ্চ উচ্চতা এবং আর অনুভূমিক পাল্লা হয়, তবে একটি বস্তুকে ভূমির সাথে 30 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হলে নিচের কোনটি সঠিক, tan 30 ইকুয়াল টু কি হবে, 4h ডিভাইডেড বাই আর। ঠিক আছে, 4h ডিভাইডেড বাই আর। তাহলে এটা হইলো 1 ডিভাইডেড বাই √3 4h ডিভাইডেড বাই আর। ঠিক আছে, তাইলে আলটিমেটলি আমরা পাচ্ছি আর ইকুয়াল টু 4√3 ইন্টু এইচ, 4√3 আর ইকুয়াল টু 4√3 ইন্টু এইচ। এরপরে ভূমি থেকে শূন্যে নিক্ষিপ্ত একটি বল ওকে, কি হয়েছে, 100 মিটার দূরে ভূমিতে ফিরে আসে। ঠিক আছে, সেটা বিচরণ পথে সর্বাধিক উচ্চতা 75 ডিভাইডেড বাই 4 মিটার হলে নিক্ষেপণ কোণ কত। সো নিক্ষেপণ কোণ ইকুয়াল টু কি হবে, 4h ডিভাইডেড বাই আর। সো 4 ইন্টু 75 ডিভাইডেড বাই 4,
আর এখানে কত হচ্ছে 100, 4 4 কাটা, তাহলে 1 ডিভাইডেড বাই আলটিমেটলি কত পাচ্ছি দেখি 75 ডিভাইডেড বাই 100, ঠিক আছে, উইচ ইজ 3 ডিভাইডেড বাই 4, ঠিক আছে। তাহলে আলফা ইকুয়াল কত হবে 10 ইনভার্স 3 ডিভাইডেড বাই 4। আমি আরেকবার একটু দেখে নিই 3 ডিভাইডেড বাই 4। সো খেয়াল করো 4 ইন্টু এইচ, এইচ এর ভ্যালু কত 75 ডিভাইডেড বাই 4, 4 4 কাটা 75 শুধু থাকবে। আর কি চাইছে 100 মিটার দূরে ভূমিতে ফিরে আসে, তাই না? তাহলে অনুভূমিক পাল্লা হলো 100 মিটার। সো 100 দ্বারা ভাগ করলাম, তাহলে 25 দ্বারা যদি ডিভাইড করি উপরে 3 নিচে 4, শেষ। ওকে, খুবই সিম্পল। তাহলে চলো একটু সামনে আগে। আচ্ছা, 2u আদিবেগ এবং অনুভূমিকের সাথে লম্বভাবে প্রক্ষিপ্ত বস্তু সর্বোচ্চ উচ্চতা কত হবে? সর্বোচ্চ উচ্চতা আদিবেগ এবং অনুভূমিকের সাথে প্রক্ষিপ্ত বস্তুর লম্বভাবে প্রক্ষিপ্ত বস্তুর, আচ্ছা এখানে আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি দেওয়া আছে। সো ইউ স্কয়ার আমরা জানি আদিবেগের বর্গ, সাইন কি হবে আলফা স্কয়ার ডিভাইডেড বাই 2g, বাট এখানে বলছে আদিবেগ হইল 2u। ওকে, তাহলে এটা তো 1, তাহলে কত 4u স্কয়ার ডিভাইডেড বাই 2g অথবা 2u স্কয়ার ডিভাইডেড বাই g, এবং এই ধরনের ম্যাথ কিন্তু আগেও ছিল, ঠিক আছে, এবং রিসেন্টলিও আসছে। ওকে, 2u স্কয়ার কই গেল 2u স্কয়ার ডিভাইডেড বাই g। যাই হোক, এটা যদিও উলম্ব কি বলা যায় উল্লম্বভাবে নিক্ষিপ্ত বস্তুর বা ঊর্ধ্বে নিক্ষিপ্ত বস্তুর সূত্রের সাথে সম্পর্কিত। যাই হোক, আমরা এখানে লাস্টের স্লাইডেও দেখাইছি যে প্রাস থেকে আসলে এটাও আমরা কিন্তু নিয়ে আসতে পারি, একই সূত্র, ঠিক আছে, বাট জাস্ট কি হবে আলফার জায়গায় 90 ডিগ্রি হবে, আলফার জায়গায় 90 ডিগ্রি হবে। ওকে, যাই হোক, 100 সূত্র শেখার কোনো মানে নাই, আমরা জাস্ট প্রাসের মাধ্যমে কিন্তু সবকিছু করতে পারবো। ওকে, যাই হোক, এখন আমরা আরেকবার একটু বলি 2u কি করছি 2u আদিবেগ, 2u আদিবেগের বর্গ অনুভূমিকের সাথে লম্বভাবে। সো আলফার ভ্যালু হলো 90, সাইন 90 স্কয়ার, 1 স্কয়ার 1ই হয়। ওকে, ডিভাইডেড বাই কি হয়েছে 2g। সো সর্বোচ্চ উচ্চতা কি হবে 4u স্কয়ার ডিভাইডেড বাই 2g, which is 2u স্কয়ার ডিভাইডেড বাই g, সিম্পল। ওকে, শেষ। তাহলে বেশ লম্বা একটা লেকচার ছিল, আমরা শুরুর দিকে মানে থিওরি নিয়ে আলোচনা করছি, প্রাস সম্পর্কিত যতগুলো থিওরি আছে এগুলো নিয়ে কথা বলছি। দেন আমরা এখানে কি করছি বলতো, তারপরে আমরা প্রচুর ম্যাথ করছি, ঠিক আছে, এবং খেয়াল করো রিসেন্টলিও কিন্তু এই টাইপ থেকে, এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট টাইপ, রিসেন্টলি এই টাইপ থেকে অনেক অনেক ম্যাথ আসছে। সেটা ভালো করে করতে হবে, সিমিলার টাইপের যত ম্যাথ আছে সবগুলা বারবার প্র্যাকটিস করতে হবে। ওকে, ঠিক আছে, তাহলে বেস্ট অফ লাক সবাইকে, ভালো করে প্র্যাকটিস করো। ওকে।